হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সিনা একাডেমি। আজকে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি ক্লাস হবে, যেটা শর্টে তোমরা সকলে বলো সিডিপি, তাই তো? এই ক্লাসটা আজকে শুরু হচ্ছে আর এই ক্লাসটা আমি তোমাদের নেব। ওকে, তো চলো দেখো, আমরা বিএডে ধরো যখন বিএড করেছিলাম তখন অনেকগুলো থিওরি পড়েছিলাম। আজ কিন্তু থিওরি পার্ট থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে? তো বিএড যখন করেছিলাম অনেকগুলো থিওরি পড়েছিলাম, মোটামুটি 9টার মতো থিওরি পড়েছিলাম হয়তো। দিয়ে আজকে কি পড়বো দেখো, তো এই থিওরিগুলোর মধ্যে 3টে কিন্তু আমাদের সিলেবাসে আছে, 3টে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো তাদেরকে আমি সিলেবাসটা পাঠিয়ে দেবো, যারা নেই তারা বলবে, তাদেরকে জয়েন করে নেবো, ঠিক আছে? দেখো সিলেবাসে কী কী আছে, পিয়াজেট, কোহেলবার্গ আর ভাইগটস্কি। এই 3টে পড়লে আমাদের থিওরিটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরও যেসব পেডাগোগির পার্ট আছে বা সিডিপির আরও পার্ট আছে, সেগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পড়তে থাকবো, কেমন? তো চলো, আজকে আমরা পড়বো হচ্ছে 3টে আছে, তো আজকে আমরা পেঁয়াজের পড়বো। কি পড়বো? পেঁয়াজের থিওরি। দেখো পেঁয়াজের থিওরির সাথে তোমরা অনেকেই কিন্তু মোটামুটি রিলেটেড, তাই না? অনেকেই জানো পেঁয়াজের থিওরিটা মোটামুটি, ঠিক আছে? আর যারা জানো না তারা একটু জেনে নাও, যেটা বুঝিয়ে দিব, যেভাবে বুঝিয়ে দিব সেভাবে পড়ে নেবে। দেখো যে পেঁয়াজের এখানে দেখো সালটা একটু মনে রাখবে, মানুষটার সম্বন্ধে একটু জেনে নিই। তিনি কত সালে? 1896 সালে। 1896 সালে কোথায়? সুইজারল্যান্ড। 1896 সালে তিনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। কে? পিয়াজে, ঠিক আছে? এবার দেখো পিয়াজে কি, তিনি পিয়াজে জেনেরিক এপিস্টোমোলজিস্ট মনে করতেন নিজেকে। কি মনে করতেন? জেনেরিক এপিস্টোমোলজি। তোমাদের মনে হতে পারে ম্যাডাম জেনেরিক এপিস্টোমোলজি মানেটা কি? বলে দিচ্ছি। জেনেরিক এপিস্টোমোলজি কথাটার মানে হচ্ছে পিয়াজে ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশ। কি বললাম? প্রজ্ঞার বিকাশ। কারণ পেঁয়াজে তো কিসের উপর মানে থিওরি তৈরি করছে? প্রজ্ঞার বিকাশের উপর, কগনিটিভ ডেভেলপমেন্টের উপর পেঁয়াজের থিওরি আছে। আমি সবাই স্টেপ বাই স্টেপ বলতে থাকবো। কগনিটিভ ডেভেলপমেন্টের উপর পেঁয়াজের থিওরি আছে, তাই তো? আমি লিখে দিচ্ছি কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টের ওপরে পেঁয়াজের থিওরি, তাই তো? প্রজ্ঞার বিকাশ যেটা, তাহলে কি এটা কি বললাম? জেনেরিক এপিস্টোমোলজি ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক অনুসন্ধান। ব্যক্তির বিকাশের সাথে ব্যক্তির বিকাশ প্লাস কি বলছে? প্রজ্ঞার বিকাশ। ব্যক্তির বিকাশের সাথে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক অনুসন্ধানকেই বলা হচ্ছে কি? জেনেরিক এপিস্টোমোলজিস্ট। এইটা লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটাকে আমরা কি বলছি? জেনেরিক এপিস্টোমোলজিস্ট, যেটা পেঁয়াজে নিজেকে মনে করতেন। পেঁয়াজে কী করেছিলেন? সারা জীবন কিন্তু তিনি শিশুদের বিকাশের উপর, কি প্রজ্ঞার বিকাশ, দেখো কগনিটিভ মানে হচ্ছে প্রজ্ঞা, শিশুদের প্রজ্ঞার বিকাশের উপরেই তিনি সারা জীবন তার গবেষণা চালিয়ে গেছিলেন, তাই তো? এবার কি হয়েছে দেখো, পেঁয়াজে বিভিন্ন বয়সী শিশুদের ওপরে যে মানে প্রজ্ঞার যে বিকাশ তিনি না খুব ভালো মতো নোটিস করতেন। নোটিস করার পর সেটাকে তিনি অনুসন্ধান করতেন, মানে গবেষণা করতেন। গবেষণা করার পর তিনি বললেন 4টি স্টেজের মধ্যে দিয়ে। কটা? 4টি স্টেজগুলো কি আমরা শেষের দিকে পড়বো। তার আগে আমরা বাদবাকি পোর্শনগুলো, আগের পোর্শনগুলো জেনে নেব। 4টি স্টেজের মধ্যে দিয়ে শিশুর প্রজ্ঞার বিকাশ হতো। কি হতো? শিশুর প্রজ্ঞার বিকাশ 4টি স্টেজের মধ্যে দিয়ে হতো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ। কীরকম? ধরো 4টার মধ্যে 1 নম্বর যে স্টেপ, আগে 1 নম্বর স্টেপে ডেভেলপমেন্ট হতো, আমি স্টেপের নামগুলো পরে বলবো। 1 নম্বর স্টেপে ডেভেলপমেন্ট হতো, এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের 2 নম্বর স্টেপ পেঁয়াজে বলেছেন যে শিশুর আগে 1 নম্বর স্টেপ ডেভেলপমেন্ট হচ্ছে, তার কতটা 1 নম্বর স্টেপ ডেভেলপমেন্টটা হচ্ছে, মানে কতটা সেটা ফুলফিল হচ্ছে, তার উপর ডিপেন্ড করে পরের স্টেপ, তার উপর ডিপেন্ড করে 3rd নম্বর স্টেপ, তার উপর ডিপেন্ড করে 4th নম্বর। মানে প্রথম থেকে স্টেপগুলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে স্টেজগুলো পর ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে? আর এই ডেভেলপমেন্টের যে সূচনা, এই যে এতগুলো স্টেজ ডেভেলপমেন্ট হচ্ছে, এই ডেভেলপমেন্টের যে সূচনা পেঁয়াজে কটা কথা বলেছেন। কি বলেছেন তিনি?
এই ডেভেলপমেন্টের সূচনা তিনি বলেছেন স্বাদ, দর্শন, আর একটা কি স্পর্শ। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোথা থেকে কীভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে বলা যাবে না, ঠিক আছে। সূচনা কি স্বাদ, দর্শন, স্পর্শ, এগুলোর মধ্য দিয়ে কি হচ্ছে পেঁয়াজের কি বলেছেন কিসের বিকাশের কথা বলেছেন, শিশুদের এই স্টেপগুলো যে 4টা স্টেজগুলোর বিকাশ হতে থাকছে, ঠিক আছে। এবার পেঁয়াজে কয়টা ধারণার কথা বলেছেন, শিশুর বিকাশের জন্য কয়টা ধারণার কথা বলেছেন। কি সেই ধারণা? ফার্স্ট, একদম ফার্স্ট যদি বলি তাহলে হচ্ছে নামটা তোমাদের ভীষণই চেনা পরিচিত, কি স্কিমা। স্কিমা কি নাম? স্কিমা। স্কিমা এটা হচ্ছে পেঁয়াজে বলেছেন, ঠিক আছে। স্কিমা, স্কিমা কথাটা প্রত্যেকেই জানো, কিন্তু পেঁয়াজে স্কিমা কথাটা বলেছেন, কিন্তু স্কিমার যে ধারণা প্রথম দিয়েছেন সেটা হচ্ছে কি বার্টলেট। কি বললাম? বার্টলেট, BURTLET। বার্টলেট প্রথম কত সালে? 1932 সালে বার্টলেট এই স্কিমা কথাটা কিন্তু বলেছেন। পেঁয়াজের থিওরির মধ্যে আমরা স্কিমা পেয়েছি, কিন্তু কথাটা বলেছেন কিন্তু বার্টলেট, ঠিক আছে। তাহলে স্কিমা কি? আমি ওটা একটু মুছে দিই। স্কিমা কি তোমাদের মধ্যে? তোমরা তো অনেকেই স্কিমা জিনিসটা জানো, তো কি বলতে পারবে স্কিমাটা কি? যারা ভিডিওটা দেখবে, এখন দেখছো বা পরে দেখবে, তারা কিন্তু অবশ্যই মনে মনে সেগুলো বলবে, কমেন্টও করবে। স্কিমাটা কি? দেখো, স্কিমা হচ্ছে কোনো এক মুহূর্তের মধ্যে কতগুলো অর্জিত তথ্যের একক সমন্বয়। কোনো এক মুহূর্ত, আমি একটু ছোট্ট করে জিনিসটা লিখে দিই, কোনো এক মুহূর্তের মধ্যে অর্জিত তথ্যের একক সংগঠন। একক সংগঠন কোনো এক মুহূর্ত মানে আমাদের কোনো একটা অভিজ্ঞতা হলো, সেখানে কোনো একটা মুহূর্তের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ধরো অনেকগুলো ছোট ছোট টুকরো টুকরো অভিজ্ঞতা হলো, ঠিক আছে। এগুলো সব, এই গোল্লাগুলো কিন্তু সব অভিজ্ঞতা, টুকরো টুকরো অভিজ্ঞতা হলো। এই সবকটা মিলে দেখো বলেছে তথ্যের একক সংগঠন, সবকটা মিলে যেটা তৈরি হচ্ছে সেইটাই হচ্ছে আমাদের স্কিমা, সেইটাই হচ্ছে আমাদের স্কিমা। ওকে, দেখো স্কিমা কিন্তু পেঁয়াজে বলেছেন, পেঁয়াজের বক্তব্য অনুসারে স্কিমা বলছে যে মানুষের পরিবেশের সাথে মিশতে মানে কি অভিযোজন ঘটাতে সাহায্য করে। স্কিমা বলেছেন, স্কিমা মানে হচ্ছে এটাই, কোনো একটা মুহূর্তে অর্জিত তথ্যের একক সংগঠন। ব্যাপারটা এটুকু বোঝা গেল তো, কোনো এক মুহূর্তে অর্জিত তথ্যের একক সংগঠন, একটা মুহূর্তের মধ্যে সেই কতগুলো তথ্য নিয়ে আমাদের তৈরি হচ্ছে ব্রেনের স্কিমা। স্কিমা মানে জ্ঞান অর্জন হচ্ছে, মানে ভালো করে বলতে গেলে স্কিমা মানে হচ্ছে জ্ঞান অর্জন হচ্ছে কোনো একটা মুহূর্ত থেকে। এবার কি স্কিমা কিন্তু আমাদের পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করতে সাহায্য করে। ওকে, ধরো কোনো একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে, ধরো এবার আমরা আপার প্রাইমারি পরীক্ষা, ধরো তোমরা দিতে যাচ্ছ, যারা আপার প্রাইমারি যারা পরীক্ষা দেবে, যারা আগে থেকে দিয়েছে তাদের কিন্তু স্কিমা আগে থেকে তৈরি হয়ে আছে, একটা অভিজ্ঞতা তৈরি হয়ে আছে। যারা ধরো বসনি, এই ফার্স্ট টাইম বসবে, তাই না, এই ফার্স্ট টাইম যারা বসবে তাদের নতুন একটা অভিজ্ঞতা তৈরি হয়, ঠিক আছে, নতুন একটা অভিজ্ঞতা। এবার কি এই অভিজ্ঞতাটা কি করে হচ্ছে, তাই না, এখানে স্কিমা কি কাজ করছে, নতুন একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে। যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যারা উদ্দীপকটাকে বুঝতে পারবে, স্টিমুলাস, যারা উদ্দীপকটাকে বুঝতে পারবে, সেইটা হচ্ছে স্কিমা তখন ভারসাম্য অবস্থায় আসবে, স্কিমার কোনো পরিবর্তন হবে না, স্কিমা পুরোপুরি ভারসাম্য। কিন্তু যখনই কি হচ্ছে অভিজ্ঞতার যে স্টিমুলাস মানে উদ্দীপকটাকে কিন্তু স্কিমা বুঝতে পারছে না, তাই না, স্কিমা সেটা বুঝতে পারছে না, তখনই না স্কিমার মধ্যে কি হচ্ছে ভারসাম্যটা হারাতে থাকছে। দেখবে আমরা অনেক সময় কি হয়, যে জিনিসটা আমরা বুঝতে পারি না, মাথার মধ্যে যখন ঢুকে না তখন একটা টেনশন ফিল করি, তাই না, একটা টেনশন ফিল করি, মানে তখন আমাদের কি হচ্ছে ব্রেনে চাপ পড়ছে, মানে স্কিমা কিন্তু সেটা বোঝার চেষ্টা করছে কিন্তু সে বুঝতে পারছে না। বোঝা যাচ্ছে তো কথাটা, সে বুঝতে পারছে না, সেইটা তখন তার মধ্যে একটা ভারসাম্যহীন তৈরি হয়, মানে একদম পুরো ভারসাম্য হারিয়ে ফেলেছে। সেই ভারসাম্যের যে নীতিটাকে
ভারসাম্যের নীতিটাকে বলে ইকুইলিব্রেশন প্রিন্সিপাল। আমি লিখে দিচ্ছি, পুরো দেখো, পুরো লাইনটা তো লিখছি না, মেন জিনিসগুলো, পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছি। সেটাকে বলছে ইকুইলিব্রেশন প্রিন্সিপাল। এটাকে বলছে ইকুইলিব্রেশন প্রিন্সিপাল। সব কিন্তু স্কিমার মধ্যে পড়ছে। কোনটাকে বলছে? ভারসাম্য যে হারিয়ে যাচ্ছে, ভারসাম্যতার নীতিটাকে, যে আবার মানে ভারসাম্যে ফিরে আসছে, সেই নীতিটাকে বলছে ইকুইলিব্রেশন প্রিন্সিপাল। এইবার এই প্রিন্সিপাল বা নীতিটা এবার যখন স্কিমাকে ভারসাম্যে ফিরে আসার চেষ্টা করবে, সেই চেষ্টা কার মাধ্যম দিয়ে করবে? অভিযোজন। সেটাকে তখন স্কিমা তখন রিল্যাক্স হবে। কিসের মাধ্যমে করবে? তখন সেটা অ্যাডাপ্টেশন বা যেটা বাংলায় আমরা বলি অভিযোজন। এটুকু বোঝা গেছে যে স্কিমাটা কি হলো। আমরা বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে পরিবেশের সাথে মিশি, অভিজ্ঞতার মধ্যে যে উদ্দীপক থাকে, যখন সেটাকে আমরা বুঝতে পারি না, আবার রিপিট করছি কিন্তু, যখন সেটাকে আমরা বুঝতে পারছি না, তখন সেটা কি হচ্ছে? যখন বুঝতে পারছি তখন তো কোনো ব্যাপার নেই, ব্রেন একদম পুরোপুরি মানে খুব সুন্দরভাবে সব কিছু নিয়ে নিচ্ছে, ব্রেন একদম ফুললি কাজ করছে। যখন বুঝতে পারছি না তখন সেটা কি হচ্ছে? ইকুইলিব্রেশন প্রিন্সিপালের নীতি, মানে তখন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আবার যখন ডিসব্যালেন্স থেকে ব্যালেন্সে ফিরে আসছে, ব্রেনটাকে তো ঠিক রাখতে হবে। দেখবে আমরা যখন টেনশন করি, সেই মুহূর্তটা টেনশন করি, মানে একদম হাত পা কাঁপতে থাকে, দেখবে আস্তে আস্তে সমস্ত নর্মাল হয়ে যায়। পরীক্ষার হলে কী হয়? কোয়েশ্চেন দেওয়ার আগে কিন্তু আমরা ভীষণ টেনশন ফিল করি, হাত ফাত কাঁপে, তাই না? তারপর দেখবে কোয়েশ্চেনটা যখন পেয়ে গেলাম, দেখে নিলাম, তখন পারবো কি পারবো না সে পরে কথা, তখন কিন্তু পরিবেশের সঙ্গে অভিযোজন হয়ে গেল। তখন সেটা কি কাজ করছে? আমাদের স্কিমা। কি কাজ করছে? আমাদের স্কিমা। আর ভুলবে না, স্কিমা কাজ করছে। সেটাকে বলছে যখন আমাদের আস্তে আস্তে নার্ভাসনেসটা কেটে যাচ্ছে, তখন পরিবেশের সাথে অভিযোজন করার ব্যাপারটাকে বলছে আমাদের অ্যাডাপ্টেশন বা অভিযোজন, মানে পরিবেশের সাথে আমরা খাপ খেয়ে নিচ্ছি। এইটুকু বোঝা গেল? ওকে। আচ্ছা, আপাতত যেটা বললাম সেটা একদম বোঝা গেল। কতটা বলেছি? স্কিমা পর্যন্ত একদম কিন্তু পুরো বলেছি, যেটা আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট, আমরা নেক্সটে যাব। কারণ পেঁয়াজে শুধু স্কিমার কথা তো বলেননি, স্কিমার সাথে আর কি বলেছেন দেখো, সংগঠন, অভিযোজন, আত্মীকরণ। অভিযোজনটা আমরা স্কিমার মধ্যে কিন্তু একটা ওয়ার্ড হিসেবে পড়েছিলাম, যে ভারসাম্যে ফিরে আসার জন্য সে আবার অভিযোজনের মধ্যে দিয়ে ভারসাম্যে ফিরে আসে, তাই তো? সে অভিযোজন কথাটা কিন্তু দিন পরে আবার বলেছেন। কীরকম? সংগঠন, অভিযোজন, আত্মীকরণ। ঠিক আছে, এই তিনটে কথা তিনি আবার বলেছেন। সংগঠন, তাহলে সংগঠনটা কি? কেউ বলতে পারবে সংগঠনটা? দেখো, সংগঠনটা কি? সংগঠন হচ্ছে মানুষ যখন জন্ম হয়, ঠিক আছে, মানুষ জন্মের সময় কিছু মানে প্রক্রিয়া নিয়ে জন্ম হচ্ছে, যেটা কি করছে তার মাথার মধ্যে, মানে কি এমন একটা প্রক্রিয়া নিয়ে জন্ম হচ্ছে, যেটা তার অর্জিত প্রক্রিয়া নিয়ে জন্ম হচ্ছে। সেই অর্জিত প্রক্রিয়াটা সেটা কিন্তু আস্তে আস্তে ব্রেনে গিয়ে, ব্রেনের কাঠামোটা মানে মানসিক কাঠামোতে গিয়ে যাচ্ছে, এবং সেটা কি করছে? জটিল কাজগুলোকে আরও সরলভাবে করার চেষ্টা করছে। এটাই হচ্ছে সংগঠন। কি? মানুষ জন্মের সময় এমন এক প্রবৃত্তি নিয়ে জন্মায়, আমাকে লিখে দিতে হবে। দেখো, মানুষ জন্মের সময় আমি শর্টে লিখে দিচ্ছি, জন্মের সময় এমন এক প্রবৃত্তি নিয়ে জন্মায়, যেটা কি করছে? যেটা তার মানসিক কাঠামোকে সংগঠন করছে। এমন এক প্রবৃত্তি নিয়ে জন্মায় যেটা তার মানসিক কাঠামোকে সংগঠন, এই যে কাঠামোর মধ্যে সব নিয়ে আসছে, কাঠামোতে সংগঠন করছে, এবং তারপর কি হচ্ছে? জটিল কাজগুলোকে করতে সাহায্য করে। এমন এক প্রবৃত্তি নিয়ে জন্মায় যেটি মানসিক কাঠামোতে সংগঠিত করে, মানসিক কাঠামোকে তোমরা পারলে নোটসগুলো এগুলো লিখে নেবে। সংগঠিত করে কি করছে? জটিল কাজ করতে সাহায্য করছে। জটিল কাজ করতে সহায়তা, মানে সাহায্য করে, যেটা আমি শর্ট ভাষায় লিখলাম। জটিল কাজ করতে কি করছে? সাহায্য করছে। কীরকম? যদি আমরা উদাহরণ দিয়ে ধরি, উদাহরণ যদি বলি,
কারণ অনেক কিছু আমরা উদাহরণ দিয়ে কিন্তু বুঝতে পারি। কীরকম উদাহরণ? ধরো একটা বইটাকে পড়তে গেলে আমরা কী কী কাজ করতে হবে, মানসিক কাঠামোতে কী কী নিয়ে আসতে হবে। বইটাকে আমরা সোজা করে ধরবো, তাই তো? বইটাকে আমরা ফার্স্টে সোজা করে ধরবো, এবার লাইন বাই লাইন পড়বো। যখন আমরা লাইন বাই লাইন পড়বো তখন কী করবো? চোখগুলোকে সঞ্চালন করবো, এটা, তাই তো? চোখগুলোকে সঞ্চালন করবো, লাইন বাই লাইন পড়বো, উচ্চারণ করবো, তারপরে কী করবো? পেজটা উল্টাবো। আমরা এই যে এতগুলো প্রক্রিয়ার মধ্যে, এতগুলো স্টেপের মধ্যে যে কাজটা করছি, সেটা আমাদের কি হচ্ছে? জটিল কাজটাকে সহজ করে করতে পারছি। সেটা কোথায়? সংগঠন। তাহলে সংগঠনটা একদম ক্লিয়ার, আর আশা করি ভুল হবে না। কারণ এই যে ওয়ার্ডগুলো যদি বুঝতে না পারো তখন কী করবে? উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করবে। যে বই পড়ার জন্য যে যতগুলো আমাদের কাজ করতে হচ্ছে, সেগুলো জটিল কাজগুলো একসাথে যে সমস্ত জিনিস নিয়ে সংগঠিত করে মানসিক কাঠামোতে নিয়ে এসে যে কাজগুলো একভাবে গুছিয়ে যখন আমরা বইটা কমপ্লিট করছি, তখন সেটা হচ্ছে সংগঠন, বা আরেকটা বলতে পারে যে সাংগঠনিকরণ বলেও ওয়ার্ড আসে কিন্তু পরীক্ষাতে। ঠিক আছে, মনে রাখবে ওয়ার্ডটা সংগঠন বা সাংগঠনিকরণটাই বেশি আসে। আচ্ছা, এটা হলো। এবার হচ্ছে অভিযোজন। অভিযোজন কি? মানুষ পরিবেশের সাথে কি করে? অভিযোজন করতে পারে, তাই না? পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করতে পারে, সেটাই হচ্ছে অভিযোজন। আমি অভিযোজনটা তখন একবার বলেছি, আর ডিটেলস বলারও কিছু নেই অভিযোজন, তার জন্য আমি আর বলছি না। এটা হচ্ছে আমাদের অভিযোজন গেল। আত্মীকরণ মানে কি? আত্মীকরণটা কি? নতুন অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা মানে নতুন তথ্যর নিয়ে আসছে স্কিমাতে। নতুন তথ্যের সংযোজন। কি বললাম? নতুন তথ্যের সংযোজন, বা বলতে পারো নতুন তথ্যের যুক্তকরণ। নতুন তথ্যের যুক্ত হচ্ছে, ধরো, ঠিক আছে, নতুন তথ্যের যুক্ত, বা পুরনো তথ্যের পরিবর্তন। কি বলছে? পুরনো, আমি উদাহরণ সহকারে বলে দেবো। পুরনো তথ্যের পরিবর্তন। বোঝা গেল তো? নতুন তথ্যের যুক্ত হচ্ছে, বা কোনটায়? স্কিমাতে নতুন তথ্যের যুক্ত হচ্ছে বা পুরনো তথ্যের পরিবর্তন হচ্ছে। সেটা দেখো কীরকম। আমি যদি একটা এক্সাম্পল দিই, ম্যাম এক্সাম্পল দেবো। কীরকম? ধরো কারো বাড়ির বাচ্চা, ধরো তোমাদের বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে, সে বাচ্চা কী করছে? আশেপাশের মানে কুকুর, বাড়ি থেকে বাইরে বেরো যে লোকাল যেগুলো কুকুর দেখা যায় না, কুকুর সম্বন্ধে সে ধারণা দেখলো। এবার সে গেল মামার বাড়ি ঘুরতে। মামার বাড়িতে কি দেখলো? একটু অন্য প্রজাতির কুকুর। যেমন অন্য প্রজাতির কুকুর বলতে ধরো অ্যালসেশিয়ান, ডোবারম্যান, পিটবুল, এইসব মানে সব ইয়েগুলো কুকুরগুলো আসে না, অ্যালসেশিয়ান, ডোবারম্যান। ধরো ওখানে ডোবারম্যানকে দেখলো। তাহলে এতদিন সে জানতো কুকুরের একটাই ভ্যারাইটি আছে, তার স্কিমাতে কিন্তু ওটাই ছিল, কুকুরে একটা ভ্যারাইটি আছে। এবার সে যখন মামার বাড়িতে গেল তখন সে দেখলো, ও বাবা, আরও অ্যালসেশিয়ান এই একটা আছে, সেটাও একটা কুকুর, ডোবারম্যান সেটাও একটা কুকুর, মানে তাহলে কতগুলো কুকুরের ভ্যারাইটি। এটা কি হচ্ছে? প্রথমে তার কুকুর সম্বন্ধে ধারণা ছিল, সেটা হচ্ছে প্রজ্ঞা, স্কিমাতে আত্মীকরণ হচ্ছে, বা নতুন তথ্যের যুক্ত হচ্ছে, পুরনো তথ্যের পরিবর্তন হচ্ছে। ধরো নতুন তথ্যের যুক্তিকরণ। বোঝা গেল কিভাবে হচ্ছে? লোকাল কুকুর দেখলো, এটা আমি লিখছি না উদাহরণটা। লোকাল কুকুর দেখলো, দিয়ে সে লোকাল কুকুর দেখার পর সে কোথায় গেল? মামার বাড়িতে গেল। মামার বাড়িতে গিয়ে সে অ্যালসেশিয়ান হোক, ডোবারম্যান হোক, কুকুর দেখলো, কুকুরের সম্বন্ধে তার ধারণা পরিবর্তন হলো, মানে আরও নতুন তথ্য সংযোজন হলো। এটুকু বোঝা গেল? প্রত্যেকে ভালো করে দেখো, যেখানে বুঝতে প্রবলেম হবে আমাকে বলবে, আমি কিন্তু আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। এটা দেখো, আচ্ছা, এই তিনটে হলো। এবার আরেকটা কি? সহযোজন। কি বলছি? সহযোজন। এই যে ওয়ার্ডগুলো না, এই ওয়ার্ডগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এক একটা ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটুকু বোঝা গেল। সহযোজনটা কি? সহযোজনটা হচ্ছে নতুন স্কিমা তৈরি হচ্ছে। কি বললাম? নতুন স্কিমা তৈরি।
সহযোজন। কি বললাম? নতুন স্কিমা তৈরি। নতুন স্কিমা তৈরি কীরকম নতুন স্কিমা তৈরি? আমি যদি উদাহরণ দিই, দেখো যেটা বুঝতে পারবে না কিন্তু বলবে। এতটা পর্যন্ত কমপ্লিট তো, আত্মীকরণ পর্যন্ত বুঝতে পেরেছ? তাহলে সহজন কি? নতুন স্কিমা তৈরি। নতুন স্কিমা তৈরি মানে একটা উদাহরণ দিয়ে বলছি। তো চিড়িয়াখানায় কোনো একটা শিশু, কারণ সবসময় তো শিশুদের নিয়ে কথা বলছে, শিশুদের নিয়ে উদাহরণ দিই। চিড়িয়াখানায় কী হচ্ছে, কোনো একটা শিশু গেল ঘুরতে, তাই তো? ঘুরতে গেলে এবার সে না একটা প্রাণীকে দেখে বলল যে, তার মাকে জিজ্ঞেস করলো বাচ্চাটি যে, মা ওটা কী, ওটা কোন ধরনের প্রাণী? তো তার মা বললো ওটা হচ্ছে শিম্প্যাঞ্জি। তো তাহলে তার কী হলো? শিম্প্যাঞ্জির সম্বন্ধে একটা ধারণা তৈরি হলো, মানে নতুন একটা স্কিমা গঠন হচ্ছে। যখনই নতুন স্কিমা গঠন হয়, মানে প্রথমে সে শিম্প্যাঞ্জির সম্বন্ধে কোনো ধারণা ছিল না, সে যখন চিড়িয়াখানায় গেল তখন সে শিম্প্যাঞ্জির সম্বন্ধে তার ধারণা তৈরি হলো। সেইটা হচ্ছে কি আমাদের সহযোজন। সেইটা কিন্তু আমাদের সহযোজনের মধ্যে পড়ে গেল। বুঝতে পারলে? এটুকু ক্লিয়ার? ভেবে নাও, আমরা কিন্তু স্কিমা পড়লাম, স্কিমার পর সংগঠন, অভিযোজন, আত্মীকরণ, সহযোজন, মানে এই চারটে, আর উপরে আগে একটা স্কিমা, মানে আমাদের 5টা টোটাল পড়লাম। এই যে এক একটা লাইনগুলো না ভীষণ ইম্পর্টেন্ট। এই এক একটা জিনিসগুলো ভীষণ, এক একটা যে ইয়েগুলো আছে, দেখো পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো এক একটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। পেঁয়াজের থিওরি বলতে ইম্পর্টেন্ট, আর পেঁয়াজের থিওরি যখনই আসবে এগুলো থেকে প্রশ্ন আসবে, একদম ড্যাম শিওর। আমি তোমাকে শিওর দিয়ে বলছি, এগুলো থেকে কোশ্চেন আসে। আচ্ছা চলো, এরপর আমরা কয়েকটা স্টেপ পড়বো। 4টা স্টেপ আমরা পড়েছিলাম, তাই না? 4টে স্টেপ বলেছিলাম, নামগুলো পরে পড়বো। তো 4টা স্টেজ ধীরে ধীরে আমরা পড়বো। চলো এটুকু দেখে নাও। তো আগে যতটা বুঝালাম ততটা তোমরা বুঝতে পারলে তো? যে আগে আমি কতটা বুঝিয়েছি, যে পেঁয়াজের সম্বন্ধে বললাম, পেঁয়াজের বলার পর উনি কী কী ধারণা দিয়েছেন, তাই না? 4টা না 5টা পয়েন্ট বললাম। তো আশা করি ওগুলো সব মোটামুটি বুঝতেই পেরেছো। যেখানে বুঝতে পারবে না আমাকে একবার কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ক্লাসটা কেমন লাগছে একবার কমেন্ট করে জানাবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের ভীষণ অনুপ্রেরণা দেয়। চলো আচ্ছা, আমরা স্টেজটা বলেছিলাম একটু পরে করবো, লাস্টের দিকে। তো স্টেজটা দেখো কী কী স্টেজ আছে। সেন্সরি মোটর স্টেজ 1 নম্বর। দেখো সেন্সরি মোটর স্টেজ, সেন্সরি মোটর স্টেজটা কত? 0 থেকে 2 ইয়ার্স। এটা ওয়ার মানে ইয়ার্স দিচ্ছে, মানে 0 থেকে 2 বছর পর্যন্ত, 2 বছর বয়স। এখান থেকে কোশ্চেনগুলো কীরকম আসে দেখো। সেন্সরি মোটর স্টেজের মধ্যে কি কি আছে দেখো। প্রতিবর্ত ক্রিয়া, পুনরাবৃত্তি ক্রিয়া, বস্তুর স্থায়িত্ব, আর হচ্ছে কি কল্পনার ছলে খেলা। ঠিক আছে, আমি এগুলো এই জন্য বলছি কারণ এই স্টেজের মধ্যে না স্টেজটা কোশ্চেনটা আসে যে সেন্সরি মোটর স্টেজটা ক বছর পর্যন্ত আছে, তাই না? কোশ্চেনটা এভাবে আসে। আমরা অগাধ পড়লাম পড়েই গেলাম, অথচ লাস্টে গিয়ে কিছুই সাকসেস পেলাম না, সেরকম পড়া আমরা করবো না। তাহলে কীভাবে পড়বো? যেভাবে আমাদের কোশ্চেনে এক্সামে যেভাবে আমাদের কোশ্চেন আসে, কীভাবে আসে যে সেন্সরি মোটর স্টেজটা ক বছর বয়স পর্যন্ত আছে। তো 0 থেকে 2, এটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই। এর আন্ডারে এই যে এক একটা সাব পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ না, এক একটা সাব পয়েন্ট ধরে ধরে কিন্তু কোশ্চেন দেয়, একদম ডিরেক্ট তুলে কোশ্চেন দেয়। এটা খুব ভালো মতো, এই ছকটা যথেষ্ট ভালো মতো যতটা পারবে মুখস্থ করে রাখবে। কি বলেছে? প্রতিবর্ত ক্রিয়া, পুনরাবৃত্তি ক্রিয়া, বস্তুর স্থায়িত্ব, কল্পনার ছলে খেলা। তাহলে সেন্সরি মোটরের মধ্যে এই 4টে রয়েছে। প্রতিবর্ত ক্রিয়া কি? শিশু যখন জন্ম হয়, জন্মের সময় কি হয়, তার কিছু অ্যাক্টিভিটি থাকে। যেমন কি, মানে জন্মের পরে একদম 0 থেকে 2 বছর স্টেজটা, সেই সময় কি হয়, তারা চোষা কোনো কিছুকে আঁকড়ে ধরা, এগুলো তারা করে। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। পুনরাবৃত্তি মানে পুনরায় একই কাজ বারে বারে সে করবে, এটাকে বলছে পুনরাবৃত্তি ক্রিয়া। তাহলে বলো যদি কীরকম একই কাজ, মানে ধরো 0 থেকে সব কিন্তু 0 থেকে 2 বছরের মধ্যে। কীরকম একই কাজ? ধরো শিশুর হাতে কোনো ঝুনঝুনি দিলে না, ঝুনঝুনি সে বাচ্চাদের দেখে, সে বারে বারে বাজাবে। বা হাতে যদি কোনো বাটি,
স্টিলের বাটি বা ধরো গ্লাস হাত থেকে হয়তো পড়ে গেল, সে আওয়াজটা বুঝতে পারলো, আওয়াজটা বোঝার পর সে কী করবে, সে আবার কোনো একটা জিনিস নেবে আবার ছুঁড়ে ফেলবে, আবার কোনো একটা জিনিস নেবে আবার ছুঁড়ে ফেলবে। তো এটা সে বারবার করতে থাকে এই জিনিসটা, যে বারবার সে ছুঁড়ে ছুঁড়ে আওয়াজটাকে বোঝার চেষ্টা করে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার পুনরাবৃত্তি ক্রিয়া। এটা জিনিসগুলো জাস্ট বোঝার, হালকা হালকা করে আমি বুঝাচ্ছি, মেন কিন্তু এই পয়েন্টটা মুখস্থ করার। বস্তুর স্থায়িত্ব, এই সময় কি শিশুরা ভাবে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে না বস্তুর স্থায়িত্ব আছে। ঠিক আছে, প্রতিটা জিনিসের মধ্যে বস্তুর স্থায়িত্ব আছে। কল্পনা ছলে খেলা, কল্পনা ছলে খেলা কি, এখানে এই যে ওয়ার্ডটা মেক বিলিভ প্লে, এই ওয়ার্ডটা তুলে প্রশ্ন আসে যে মেক বিলিভ প্লে পিয়াজের থিওরির মধ্যে কোন জায়গায় আসে, কোন জায়গায়, মানে সেন্সরি মোটরের মধ্যে, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশন না ফর্মাল, চারটা দিয়ে দিল অপশন, সেটা কিন্তু কোথায় সেন্সরি মোটর স্টেজের মধ্যে আসে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মেক বিলিভ প্লে, কল্পনার ছলে খেলা, মানে শিশু একটা কল্পনা করছে, একটা গাড়ি ধরো হাতে নিয়েছে, গাড়িটা হাতে নিয়ে ধরো সোফা বা কোনো বেঞ্চ বা কোনো জায়গার উপর দিয়ে গাড়িটা চালাচ্ছে, যে বলছে ভু ভু করে গাড়িটা নিয়ে যাচ্ছে, দিয়ে কী বলছে, গাড়ি এখন ব্রিজে উঠলো, এই ব্রিজ থেকে নামলো, এই আবার গাড়িতে উঠলো, এই সামনে থেকে সরে যাও, এরকম একটা কল্পনার ছলে সে খেলে। এই খেলাটার নাম পেঁয়াজে বলেছেন মেক বিলিভ প্লে। ওকে, ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট আর ভীষণ ইন্টারেস্টিং পড়া। আচ্ছা, 1 নম্বর গেল। 2 নম্বর কি, প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজের মধ্যে দেখো কত 2 থেকে 7 বছর, যেটা আমি প্রথমেই বলেছি যে এগুলো মনে রাখবে, কিন্তু এই পুরো ছকটা যে আমি লিখে দিয়েছি খুব ভালো মতো মুখস্থ করে রাখবে। সাংকেতিকরণ, সাংকেতিক চিহ্ন মানে সিম্বল, এই সময় তারা না সিম্বলগুলো বুঝতে পারে। সিম্বল কীরকম সিম্বল আছে সে বুঝতে হয় 2 থেকে 7 বছর মধ্যে। যদি প্লাস দেওয়া হয়, মাইনাস দেওয়া হয়, তাহলে তারা তো মোটামুটি বুঝতে পারে না এই সময়। অনুকরণ, অনুকরণ মানে কি, অনুকরণের ইংলিশ যদি বলি না, তাহলে ইংলিশটা সহজ হবে বুঝতে, যে ফলো, ফলো করতে পারে। কীরকম ফলো করতে পারে, ধরো কারোর সামনে, মানে বাচ্চার সামনে যদি সব কিছু ভালো ভালো হয় না, সে বাচ্চারা দেবে ভালো ভালো রিয়াক্ট করবে। আর বাচ্চার সামনে ধরো কাউকে মারা হচ্ছে, কেউ হয়তো কাঁদছে, সে বাচ্চাটার মনেও একটা খারাপ এফেক্ট পড়বে, সে ফলো করছে, তো সেই জন্যই বলছে অনুকরণ। জাস্ট এগুলোর মধ্যে, প্রি অপারেশনের মধ্যে সর্বপ্রাণাবাদ, সর্বপ্রাণাবাদ নামেই বোঝা যাচ্ছে, সর্বপ্রাণাবাদ মানে সব কিছুতেই ভাবছে যে প্রাণ আছে। মানে বাচ্চারা যদি, কোনো বাচ্চা যদি হাঁটতে হাঁটতে হয়তো মেঝেতে পড়ে গেল, সে কি ভাবছে, যে তখন কাঁদতে শুরু করবে, তখন কি বলবে, আমরা কি বলি, মারো মারো মেঝেটাকে মারো, দেওয়ালটাকে মারো, সে ভাবছে যে আমাকে মারলো আমিও ওকে মারবো, ওরও ব্যথা লাগবে, আমার যখন ব্যথা লেগেছে ওরও ব্যথা লাগবে। বাচ্চা তো বুঝতে পারছে না। তো এটা কোন স্টেজে, 2 থেকে 7 বছরের মধ্যে প্রি অপারেশনাল স্টেজ, মনে থাকবে। সর্বপ্রাণাবাদ, আত্মকেন্দ্রীকরণ, সেটা নিজেকে নিয়েই ভাবে, মানে সেভাবে বাচ্চা ভাবে যে, একটা শিশু ভাবছে যে আমি যেটা জানি, আমি যাকে চিনি, আমার পরিবার, আমার মা বাবা, মানে ওদের কি বলবো, চেনার জগতের মধ্যে যারা আছে, মা বাবা যারা আছে, ভাবে যে তারাও হয়তো তাকে চেনে। মানে শিশুটি বাড়িতে এসে, স্কুলে ধরো পড়ছে, বাড়িতে এসে বলছে, 2 থেকে 7 বছর মানে কি, সে সময় স্কুলে ভর্তি হয়ে গেছে, ধরো বাড়িতে এসে বলছে যে মা জানো তো আজকে স্কুলে স্যার না, আমার এক বন্ধু, মানে প্রথমে বন্ধুটা বলবে না, জানো তো স্কুলে স্যার না আজকে রাজাকে মেরেছে, রাজাকে মেরেছে। মা তখন বলবে রাজা, রাজাটা কি? তখন বলে, ও বাবা তুমি রাজাকে চেনো না? আমারও ভাবছে আমি চিনি, আমার মা চিনে না। কারণ এটাই তো আত্মকেন্দ্রিক চিন্তন। বুঝতে পারছো তো ব্যাপারগুলো? উদাহরণের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করো। আচ্ছা, থার্ডটা কি বলেছে, কংক্রিট স্টেজ প্রিপারেশন, কংক্রিট অপারেশনাল স্টেজ। আমি নিজে প্রিপারেশন বলছি। কংক্রিট অপারেশনাল স্টেজ, সেটা কত, 7 থেকে 11 বছর বয়স। এই বারবার বলছি, এই পুরো জিনিসটা কিন্তু একদম মাথার মধ্যে মুখস্থ করে নেবে, ঠিক আছে? আর যেভাবে বুঝালাম, আমার মনে হয় না এর বোঝানোর পর আর কিছু থাকবে। একদম পুরো জিনিসটা তোমরা বুঝে যাবে, খুব ইজি হয়ে যাবে। শ্রেণীকরণ ক্ষমতা, শ্রেণীকরণ কিছুই না, ক্লাসিফিকেশন করতে পারে। মানে কোনো জিনিস, একটা জিনিস থেকে যে একটা জিনিস যে পার্থক্য আছে, আলাদা আছে, সে আলাদা তারা করতে পারে। আর এই বছর তাদের মধ্যে কী হয়, স্ট্যাম্প, কয়েন, কার্ড, এগুলো না কালেক্ট করার প্রতি তাদের আগ্রহ হয়, ঠিক আছে? এগুলো কালেক্ট করার প্রতি তাদের আগ্রহ বাড়ে। কোন সময়, এটা কিন্তু ধরে কোশ্চেন আসে, এটা ধরে কোশ্চেন আসে যে স্ট্যাম্প, কয়েন, কার্ড,
এইগুলো কোন স্টেজে দেখা যায়? কালেকশনগুলো যে কালেকশন করতে ভালোবাসে শিশুরা, এটা কোন স্টেজে? সেটা কি কংক্রিট অপারেশনাল স্টেজ, এটা 7 থেকে 11 বছর বয়সে দেখা যায়। অনেক সময় কী হয়, এটা দিল না, কংক্রিট অপারেশনাল স্টেজগুলো দিল না, শুধুমাত্র বয়সটা তুলে দিল, কোন বছর থেকে কোন বছর বয়স পর্যন্ত শিশুদের দেখা যায় সেটা বলে দেবে। এটা কি আছে? ক্রমপর্যায় ক্ষমতা। ক্রমপর্যায়ের কিছুই না, ক্রমপর্যায়টা হচ্ছে কি যে আমরা এক কথা বলি না, রিঅ্যারেঞ্জ যেটা বলি, মানে ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও, বেশি উচ্চতার জিনিস আছে সেখানে আস্তে আস্তে কম উচ্চতার জিনিসের দিকে সাজাও, সেইগুলোকে বলছে ক্রমপর্যায়। ঠিক আছে? আরোহী চিন্তন, এইটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু পড়ানোর মাঝে মাঝে কিন্তু ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট সেখানে কিন্তু বেশি ফোকাস করবে তোমরা। আরোহী চিন্তন কি দেখো, আরোহী চিন্তনটা একটু বোঝার আছে। আরোহী চিন্তন হচ্ছে কি স্পেসিফিক থেকে জেনারেল, একদম যদি বলো নির্দিষ্ট থেকে সিদ্ধান্তে বোঝে, স্পেসিফিক থেকে জেনারেল, স্পেসিফিক টু জেনারেল। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আরোহী চিন্তন, স্পেসিফিক টু জেনারেল। কীরকম দেখো, যদি বলি উদাহরণ থেকে সিদ্ধান্তে পৌঁছাচ্ছে, আরেকটা কি বলছি, উদাহরণ থেকে সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। ম্যাডাম উদাহরণ থেকে সিদ্ধান্তে কীরকম বলে দিচ্ছি। ধরো ক্লাসে কি হচ্ছে, মাস্টার মশাই শিশুদেরকে বলছে, কোনো একটা শিশু হোক বা অনেকগুলো শিশুদের হোক, বলছে যে এইটা একটা ছবি দেখে বলে এটা হচ্ছে পাখি। কি বললাম? এটা হচ্ছে পাখি। তারপরে আশেপাশে কিছু পাখিদের দেখালো, বাইরেও কিছু পাখিদের দেখালো, দেখিয়ে সব কিছু বোঝালো পাখিদের। দেখি শিশুটিকে জিজ্ঞাসা করলো, তোমাদের পাখি বলতে তোমরা কি বুঝলে? ডানা, পাখি দুটো চোখ, এগুলো তারা বুঝতে পারলো। পাখি বলতে এটা, মানে তার মানে কীভাবে সিদ্ধান্তে পৌঁছালো? প্রথমে উদাহরণ দিল, পাখির উদাহরণ দিল, তাই না? শিক্ষক ফার্স্টে কী করলো, পাখির উদাহরণ দিল, দেন জিজ্ঞাসা করলো স্টুডেন্টকে যে পাখি বলতে তোমরা কি বুঝলে? তখন স্টুডেন্টরা কী করলো, যে উদাহরণ থেকে সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। বারবার বলছে, এটা কিন্তু ভীষণ গণ্ডগোল হয় কোনটার মধ্যে, এই আরোহী আর এই যে অবরোহী, এগুলোর মধ্যে কিন্তু, এই দুটোর মধ্যে কিন্তু ভীষণভাবে গণ্ডগোল হয়। হ্যাঁ, পরীক্ষা হলে দেখবে যে এই দুটো যদি ক্লিয়ার না থাকে, কোশ্চেন আসলে একদম ভুল করে ফেলবে। সেজন্য বারবার এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। কি বললাম? আরোহী চিন্তনটা কি স্পেসিফিক, যে কোনো একটা মনে রাখবি। এই আরোহী আর অবরোহী আমি আসছি, আরোহী অবরোহীর মধ্যে না একটা মনে রাখলে একটা হচ্ছে আরেকটার অপোজিট। কি বলে? স্পেসিফিক টু জেনারেল, মানে নির্দিষ্ট থেকে সাধারণের দিকে যাচ্ছে। নির্দিষ্ট, অনেক সময় মনে হয় কি নির্দিষ্ট থেকে সাধারণ, তার নির্দিষ্টটাকে, উদাহরণটাকে নির্দিষ্ট হতে পারে। হ্যাঁ, উদাহরণটা নির্দিষ্ট মানে উদাহরণ থেকে যাচ্ছে হচ্ছে সিদ্ধান্তে। বারবার মনে রাখবে, উদাহরণ থেকে সিদ্ধান্তে যাচ্ছে, সেটা হচ্ছে আরোহী চিন্তন। এটাও বোঝা গেল। আরোহী চিন্তন ক্লিয়ার, পাখির উদাহরণ দিলাম, সিদ্ধান্তে কীভাবে পৌঁছালো, দ্যাট ক্লিয়ার। আচ্ছা, ফর্মাল অপারেশনাল স্টেজ, এটা হচ্ছে কি 11 বছরের পর, 11 বছরের বেশি, ফর্মাল অপারেশনাল স্টেজ। ঠিক আছে? ফর্মাল অপারেশনাল স্টেজে বেশি কিছু নেই, মাত্র দুটো আছে, সেটা কি বিমূর্ত চিন্তন আর হচ্ছে অবরোহী চিন্তন। বিমূর্ত চিন্তনটা কিন্তু অনেক সময় ইংলিশের নাম দিয়ে আসে, সেই জন্য ইংলিশ নামটা পাশে লিখে দিয়েছি। আর অবরোহী চিন্তনটা হচ্ছে ডিডাকটিভ থিঙ্কিং, অনেক সময় ইংলিশ নাম দিয়েও আসে। ঠিক আছে? বিমূর্ত চিন্তনটা কি? অ্যাবস্ট্রাক্টের আবার বলে না বিমূর্ত বা চুম্বক বা সারসংক্ষেপ, অ্যাবস্ট্রাক্টের মানে। তো বিমূর্ত চিন্তনটা কি? মূর্ত আর বিমূর্তর মধ্যে তাহলে বুঝিয়ে দিই। মূর্ত কি? যেটা ইন্দ্রিয়গ্রাহ্য, মানে সোজা কথায় বলতে গেলে যেটা আমরা টাচ করতে পারি, যেটা আমরা দেখতে পারি, তাই না? সেইটা হচ্ছে আমাদের কি মূর্ত চিন্তন। তাহলে অপোজিটটাই বিমূর্ত চিন্তন, যেটা আমরা টাচ করতে পারি না, দেখতে পারি না, কিন্তু ফিল করতে পারি। কি ফিল করতে পারি? স্বাধীনতা, সততা, অনেস্টি আমরা ফিল করতে পারি। এই মানুষটা সৎ, আমাকে সততা দেখতে পাই না, কিন্তু বুঝতে পারি এই মানুষটা সৎ, তা আমি ওটা ফিল করছি। এটাই হচ্ছে তোমার বিমূর্ত চিন্তন। কি বললাম? অনেস্টি, উদাহরণ দিয়ে কিন্তু দেয়, যেগুলো আমি উদাহরণ দিচ্ছি না, সেই সব উদাহরণ দিয়ে কিন্তু দেয়। অনেস্টি, ফ্রিডম মানে স্বাধীনতা। ফ্রিডম কি আমরা চোখে দেখতে পারি? বলো, দেখতে পাই না। তারপর কি লাভ, ভালোবাসা, এসব কি হচ্ছে বিমূর্ত চিন্তনের উদাহরণ।
ঠিক আছে, বিমূর্ত চিন্তন আশা করি বোঝা গেছে। এবার হচ্ছে অবরোহী। দেখো আরোহী আর অবরোহীটা কিন্তু আবার বলছি খুব ভালো করে পড়ে রাখবে। অবরোহীটা কি ঠিক উল্টো, এটা যেমন স্পেসিফিক টু জেনারেল আসছে, এটা না জেনারেল টু স্পেসিফিক, মানে আমি কি বলবো জেনারেল টু স্পেসিফিক, জেনারেল টু স্পেসিফিক মানে সে আগে সিদ্ধান্তে পৌঁছাচ্ছে, দেন উদাহরণ। কি হচ্ছে আগে সিদ্ধান্ত, কোশ্চেন আসবে, দেন উদাহরণ। এগুলো কিন্তু কোশ্চেন আসে, ভীষণ ইম্পর্টেন্ট, খুব কোশ্চেন আসে। তাহলে কি আমি যদি অনেকের মনে হয় কি যে ঠিক আছে দুটো হয়তো সমস্যা হচ্ছে মনে রাখতে, কারণ দুটোই একই রকম জিনিস তো মনে রাখতে একটু প্রবলেম হয়, তো আমি একটা জিনিস মনে রাখবো, একটা মনে রাখবো। সেটা কোনটা মনে রাখবো? অবশ্যই তোমরা যদি মনে করো দুটোর মধ্যে আমি একটা মনে রাখবো, সেটা কিন্তু অবশ্যই আরোহীটা মনে রেখো। আমি বারবার বলছি ইন্ডাকটিভ আর ডিডাকটিভের মধ্যে কিন্তু কোশ্চেন আসবেই আসবে, আর সেটা হচ্ছে আরোহীটা মনে রাখবে যে স্পেসিফিক টু জেনারেল, আর উদাহরণ থেকে সিদ্ধান্তে আছে, প্রথমে পাখির ধারণা তৈরি করছে, তারপরে আমরা সিদ্ধান্তে পৌঁছাচ্ছি। ঠিক আছে, এটা মনে রাখবে, তাহলে আমাদের অবরোহী চিন্তনটা একদম মনে থেকে যাবে। ক্লিয়ার? আশা করি তোমাদের এটা পেঁয়াজের থিওরিটা একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। আমি যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের বোঝানোর, যদিও কোনো কিছু আরও কিছু জানার থাকে সেটা তোমরা অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবে। যারা পরের ক্লাসগুলো দেখবে, যারা এখন দেখছো ঠিক আছে, যারা পরে দেখবে ক্লাসটাতে অবশ্যই একটা কমেন্ট করবে, আর ক্লাসটাতে অবশ্যই লাইক করে দিও, আর যারা দেখবে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। ঠিক আছে, তোমাদের একটা লাইক আর তোমাদের একটা ভালো কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও তারা অ্যাড হয়ে যাও, ওখানে ক্লাসগুলো পরপর দেওয়া হয়। ঠিক আছে, তো নেক্সট দিন আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত ভালো থেকো, টাটা।